আমার বাবা খুব সাধারণ একটা পরিবারে জন্ম নিয়েছিলেন, একটা দ্বীপে, সন্দ্বীপ। এবং সেখানে আমি যেটা শুনেছি বাবার মুখে, যে ওনার বাবা ছিলেন ওখানকার প্রাইমারি স্কুলের শিক্ষক। তো ওইখানেই প্রাইমারি স্কুলে, ওই স্কুলেই উনি লেখাপড়া করেছেন। লক্ষ্মীপুরে একটা বাড়িতে উনি জায়গির থেকে বাকি লেখাপড়া করেছে আর কি। এবং উনি একটা গল্প করতেন সবসময়, যে চিটাগংয়ের খুব বিখ্যাত বেলা বিস্কিট। তো সেই বেলা বিস্কিট সকালে উঠে এক গ্লাস পানির মধ্যে বেলা বিস্কিটটা চুবিয়ে রাখতেন, এবং তারপর সকালে তো উঠে ওখানে ধর্মীয় পাঠ এবং এগুলো ছিল, এগুলো শেষ করে যখন ফিরতেন তখন বেলা বিস্কিটটা ফুলে পুরো গ্লাস ভর্তি হয়ে যেত পানিটাকে শুষে নিয়ে। তখন মনে হতো যে একটা বেলা বিস্কিট দিয়ে পেট ভরে যাচ্ছে। তো এইরকম একটা মানে ইয়ে থেকে উনি বড় হয়েছেন। এবং উনি লেখাপড়ায় খুব ভালো ছিল বলে উনি উচ্চশিক্ষার সুযোগ পেয়েছিলেন। এবং সেটার জন্য কিন্তু ওনার বড় ভাই, যাকে আমরা আমাদের জ্যাঠা বলতাম, আমার জ্যাঠা কিন্তু নিজে লেখাপড়াটা উনি স্যাক্রিফাইস করেছিল ছোট ভাইয়ের লেখাপড়ার জন্য। কারণ যেহেতু আমার বাবা অনেক বেশি মেধাবী ছিলেন, উনি চেয়েছিলেন যে ওই বড় হোক। এবং আমার বাবা বড় হলেন, বোর্ডে পরীক্ষায়, এন্ট্রান্স পরীক্ষায় উনি বোর্ডে ইয়েও পেলেন, কি বলে, স্ট্যান্ডও করলেন। উনি কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হলেন এবং সেখানে বেকার হোস্টেলে থেকে লেখাপড়া করলেন। এবং উনি পরবর্তীতে ইন্টারমিডিয়েট পাশ করার পরে উনি সুযোগ পেলেন শিবপুর, যেখানে নাকি বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল শিবপুরে। তো ওখানে ভর্তি হলেন, ভর্তি হয়ে উনি প্রকৌশলী হলেন, প্রকৌশলী হয়ে সরকারি চাকরিও পেলেন। এবং একটা সময় উচ্চশিক্ষার্থে আমেরিকায় যাওয়ার সুযোগ হয়েছিল, সেখান থেকে মাস্টার্স করে আসলেন উনি ইঞ্জিনিয়ারিংয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করে ফিরলেন। তো ওনার কাছে যেটা শুনেছি সেটা হলো যে ওনার খুব ইচ্ছা ছিল আসলে ইতিহাস, সাহিত্য এগুলো পড়ার, কিন্তু বলেছিল যে এগুলো পড়ার জন্য যে মানে এগুলো পড়াটা একটা বিলাসিতা ছিল ওনাদের পরিবারে। কারণ পরিবারের চাপ ছিল এমন একটা কিছু পড়বে যেটাতে চাকরি করতে পারবে এবং যেটা রোজগার দিয়ে পুরো পরিবার চলবে। সো যখন উনি বেতন ওনার বেতনের প্রায় পুরোটাই উনি ওনার বাবাকে পাঠাতেন, কারণ ওনার ছোট ভাই বোন অনেক ছিল, তাদের লেখাপড়া, তাদের খরচটা উনি দিতেন। 4 বোন ছিল আর ভাই ছিল ছোট 4 জন। তো এই জন্য উনি ওনার বেতনের টাকাটা প্রায় পুরোটাই পাঠিয়ে দিতেন। তারপরে আমি আমার মায়ের কাছে শুনেছি যে ওনাদের বিয়ের পরে, ওনাদের বিয়ে হয়েছিল 1939 সালে, 1939 সালে বিয়ে হয়েছিল। তখন পৃথিবীতে বিশ্বযুদ্ধ চলছে বা শুরু হয়েছে, সেই জন্য ওনারা কোনো সন্তান নেন নাই। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে সন্তান নিয়েছেন, কারণ যুদ্ধাবস্থায় কোনো পৃথিবীতে সন্তান আনতে চান। ওনারা সেই দিক থেকে অনেক চিন্তার ক্ষেত্রে অনেক, আমি বলবো অনেক আধুনিক ছিলেন, অনেক অগ্রগামী ছিলেন। এবং ওনার প্রেরণায় এবং ওনার উৎসাহে এবং ওনার সমর্থনে আমার মায়ের লেখাপড়াটা হয়েছিল। আমার মা যখন বিয়ে হয় তখন উনি ক্লাস 6 পর্যন্ত পড়ে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ক্লাস 6-এর পরে এত বড় মেয়ে স্কুলে যাবে এটা তখনকার সমাজে মানে গ্রহণযোগ্য ছিল না। এবং তখন আমার নানা সমবায় ইয়েতে কাজ করতেন, সমবায় বিভাগে, সমবায় ইন্সপেক্টর ছিলেন। এবং তখন ওনার কাজের কারণে ওনার পোস্টিং ছিল সন্দ্বীপে। সেইভাবেই কিন্তু আমার দাদার সাথে ওনার পরিচয়। এবং আমার নানা এবং দাদা মিলেই কিন্তু ঠিক করলো যে এই বিয়েটা
তোমার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দাও। তো এইভাবেই বিয়েটা ঠিক হলো এবং সেখানে সন্দ্বীপে থাকতেই বিয়েটা হলো। পরবর্তীতে আমার বাবা লেখাপড়া করতে বাইরে চলে যান, ফিরে আসেন। তারপরে আমার মায়ের সাথে একসাথে থাকতে শুরু করলেন। ওনারা প্রথমে ছিল বোধহয় হাতিয়াতে। আমি এখনও অনেক কিছু মনে নাই আসলে, কিন্তু মনে হয় প্রথমে ওনাদের জীবন শুরু করেছিলেন হাতিয়া, তারপরে চিটাগাং, তারপরে কুমিল্লা, তারপরে ঢাকা। তো বাবার নাম মোহাম্মদ রফিকুল হক, প্রকৌশলী ছিলেন। আর আমার মায়ের নাম জাহিদা খানম, উনি কবি ছিলেন, এবং কবি এবং অনুবাদক দুইটাই। তো আমার মা সবসময় বলতো যে তোমার বাবা একজন হৃদয়বান পুরুষ ছিল। তো এই কথাটার মর্ম আমি প্রথমে বুঝি নাই, যে হৃদয়বান পুরুষ মানে কি, মারধর করে না সেই জন্য হৃদয়বান, নাকি কোনটা? কারণ আবার একই সাথে শুনতাম যে আমার বাবা খুব খুঁতখুঁতে ছিল এবং বাসায় এসে প্রথমেই টেবিলের উপরে এইভাবে আঙুলটা দিয়ে দেখতেন ধুলা আছে কিনা। তা আমার মা খুব থাকতো, সন্তুষ্ট থাকতো যে কোন এসেই কোনো একটা খুঁত ধরবে। এবং যখন বাচ্চা হলো তখন আমার বাবার ছিল সব সাদা কাপড়, কাঁথা হবে সাদা কাপড়ের, বাচ্চার জামা হবে সাদা কাপড়ের। কেন? তাহলে একটু ময়লা হলেও বোঝা যাবে, এবং সাদা কাপড় হলে তাহলে সেটা হবে নিরাপদ এবং বাচ্চার জন্য নিরাপদ হবে সেটা। তো আমার মা কিন্তু সেই হিসাবে, আমার বাবা কেমনে হৃদয়বান আমি বুঝতাম না কথাটা, যে এই লোকটা আমার মাকে সবসময় একটা এর মধ্যে রাখতো, চাপের মধ্যে রাখতো। তো তাহলে তাকে আবার কেন বলা হচ্ছে হৃদয়বান পুরুষ? পরে আমার মা বলল তোমার বাবা না থাকলে আমার লেখাপড়া হতো না। যদিও মানে উনি লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন, কিন্তু আমার মা যেন লেখাপড়াটা করতে পারে আরামে, সেটার জন্য কিছু করে নাই। আম্মা বলতো যে সারাদিন সব কাজ শেষ করে সবাই যখন ঘুমাতে যেত তখন আমার আম্মা হারিকেন নিয়ে লেখাপড়া করতে বসতো। মানে ওইটা করে নাই যে তাহলে কাজের চাপটা একটু কমিয়ে দিই, লেখাপড়া যেন করতে পারে, সেটা করে নাই। সেটা আজকের দিনের পুরুষরাও করে না, তখন তো অনেক আগের কথা বলছি। যাই হোক, আমার মা নিজের চেষ্টাতেই আসলে লেখাপড়াটা করেছেন এবং ম্যাট্রিক প্রাইভেট দিয়েছিল। পরে ইন্টারমিডিয়েটের জন্য হলি ক্রস কলেজে ভর্তি হন, তারপরে স্নাতক পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, স্নাতক উত্তর করলেন। তো উনি শেষ পর্যন্ত ওনার যতটা লেখাপড়া করার ইচ্ছা ছিল, স্বাদ ছিল, সেটা উনি করেছেন। এবং সেটার জন্যই বলতেন হৃদয়বান পুরুষ, যে আমাকে তো এটুকু করতে দিয়েছে। তার মানে তখনও কিন্তু জিনিসটা ছিল যে স্বামী অনুমতি না দিলে বা অনুমোদন না করলে তাহলে কপালে দুঃখ। এবং উনি অনুমতি দিয়েছেন, অনুমোদন করেছেন, সেটার জন্যই আমার আম্মা কৃতজ্ঞ। এইটা কখনো হয় নাই যেটা আমার মা বলতে পারে নাই যে এটা আমার অধিকার, আমি লেখাপড়া করব কি করব না এটা আমার সিদ্ধান্ত, সেটা সুযোগ ছিল না। তো সেই জন্য আমার মা কিন্তু আমাদেরকে চেয়েছে, ওনার নিজের সন্তানদেরকে, যে তোমরা কিন্তু তোমাদের অধিকার বুঝে নিবে এবং তোমাদের যেটা প্রাপ্য, তোমাদের যেটা হিস্সা, সেটা ঠিকমতো বুঝে নেবে। কাউকে বলতে দিও না যে এটা তোমার প্রাপ্য না বা এটা তোমার হিস্সা না। আপনাদের ক্ষেত্রে আপনার বাবার মানে অবস্থানটা কিরকম ছিল? মানে আপনাদের প্রতি কি সফট ছিলেন? ভীষণ রকম, কিন্তু উনি খুব একটা মেজাজি মানুষ ছিলেন। উনি ওনার নিজের পেশার ব্যাপারে খুবই দায়িত্বশীল ছিলেন এবং ওই সময় একেবারে নাম করা কয়েকজন প্রকৌশলী ছিল যারা নাকি ঘুষ খেতেন না। একদমই হাতে গোনা কয়জন ছিল, তার মধ্যে আমার বাবা একজন। এবং অনেক কষ্ট করে জীবনযাপন করেছেন, কিন্তু কখনোই
ঘুষ খাননি। একবার নাকি ওনারা যখন ফেনীতে ছিল বোধহয়, পোস্টিং বোধহয় ফেনীতে ছিল, একদিন আম্মা বলল যে বাড়িতে তখন বিশ্বযুদ্ধ চলছে এবং তখন আমাদের বাসায় আমার এক কাকা ছিলেন, এক ফুপা ছিলেন। তা আম্মা বলতো যা রান্না করা হতো আগে ওদেরকে খেতে দিতাম, ওরা খেয়ে সারলে তোমার বাবা খেত।